For this class. Here you can see English story, a story about childhood days. So Shumon is sitting at the bank of the Sondha river. So প্রত্যেকটা সেন্টেন্স আমি যখন ইংলিশে রিড আউট করব, সেই সেন্টেন্সের অ্যাকচুয়াল অর্থ, অ্যাকচুয়াল বাংলা মিনিংটা আমি বুঝতে পারছি কিনা, নিতে পারছি কিনা, এটা আমাকে বোঝার চেষ্টা করতে হবে। ওকে, so here you can see Shumon is sitting at the bank of the Sondha river. It was a beautiful afternoon. The soft light of the afternoon sun made a charming scene. The sunlight is being reflected on the river. The river water was looking like orange juice. Shumon is looking at the juicy looking water. He felt peace inside mind. Shiraz has come to Shumon few minutes ago. He is a best friend of Shumon. Now he is standing silently beside Shumon. Shumon didn't notice his presence. Suddenly he looked behind and saw Shiraz standing behind him, beside him. Okay, so এই যে একটা প্যাসেজ আপনারা এখানে দেখছেন, আমি এই যে পড়লাম, আমরা অনেকে এইভাবে রিডিং পড়তে পারি, বাট একটা সেন্টেন্স পড়ে তার অ্যাকচুয়াল বাংলা অর্থটা কি, অ্যাকচুয়াল অনুবাদটা কি, এটা আমরা ধরতে পারি না। অনেকেই আছে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি না। তো এটা করা শিখতে হবে। এটা মনে রাখবেন, প্রত্যেকটা ইংরেজি বাক্যে, প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে সাবজেক্টের পরেই ভার্ব থাকে। এই জায়গায় সুমনটা সাবজেক্ট, ইজ সিটিং এটা ভার্ব, তাহলে ইজ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, এটা কোন টেন্সের স্ট্রাকচার আমাকে এটা আইডেন্টিফাই করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? তাহলে সুমন বসে আছে কোথায়? অ্যাট দ্য ব্যাংক অফ দ্য সন্ধ্যা রিভার, অর্থাৎ সন্ধ্যা নদীর তীরে। ব্যাংক মানে কি? নদীর তীর। অফ মানে এর, হ্যাঁ। এবার প্লেস, এই ছোট জায়গায় এর আগে অ্যাট প্রেপোজিশনটা বসে। ইট ওয়াজ আ বিউটিফুল আফটারনুন। ওয়াজ ওয়ার দেখলেই আমরা অনেকেই মনে করি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, বাট না, এখানে ওয়াজটা মেইন ভার্ব। অ্যাম, ইজ আর ওয়াজ আর যদি মেইন ভার্ব হিসাবে বসে, অর্থাৎ ওইটা ছাড়া যদি আর কোনো ভার্ব না থাকে, সেটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস না, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, বি ভার্বের সেন্টেন্স। এইবার একটু দেখেন, দ্য সফট লাইট অফ দ্য আফটারনুন সান মেড আ চার্মিং সিন। বলছে যে বিকালের সূর্যের যে আহ মৃদু আলো, সেটা একটা মনোরম দৃশ্য তৈরি করেছিল। আমরা অনেকেই মনে করি কি, যে একটা সেন্টেন্স এর শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট হয়, তারপরে ভার্ব থাকে। কিন্তু দেখেন এই যে বাক্যটা, এই বাক্যটায় কিন্তু এই দা সফট লাইট এইটুকু শুধু সাবজেক্ট না, এই যে সান পর্যন্ত, দেখেন দ্য সফট লাইট অফ দ্য আফটারনুন সান, এই বিষয়গুলো বুঝতে হয়। এই পর্যন্তই কিন্তু এই সেন্টেন্সের সাবজেক্ট। এরপর মেক এর পাস্ট ফর্ম মেড, এটা হচ্ছে আমার মেইনলি ভার্ব, তারপরেরটা আমার এক্সটেনশনের অংশ। তো এই যে একটা বড় সাবজেক্ট দেখছেন, এই ধরনের সাবজেক্ট গুলো কিভাবে তৈরি হয়, কিভাবে ইংরেজিতে এই সাবজেক্ট গুলো নিয়ে আসতে হয় বা বসে থাকে, এটা আপনাদেরকে আগে একটু বোঝার চেষ্টা করতে হবে। দেখেন, যারা আমার প্রথম দিক দিক থেকে আমার ক্লাসগুলো করে আসছেন, ওই সেই ফ্রি লাইভ ক্লাস যখন আমি নিয়েছিলাম তখন থেকে, আমি যদি আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে আমি একটা বিষয় আপনাদেরকে দেখিয়েছিলাম যে হাউ ক্যান উই মেক লং ইংলিশ সেন্টেন্সেস ফ্রম শর্ট সেন্টেন্স বাই ইউজিং অ্যাডভার্বিয়াল। আই মিন, you know that for making any kinds of English sentences we need a particular structure. The structure is, first of all, we need a subject, and in the place of subject we have to put noun or pronoun. After the verb, then we put extension, and in the place of extension we take some component of sentences like complement or adverbial or object. So how can we make long English sentences? How can we get extra information in a particular sentence? We can get extra information in a particular sentence by asking the question to the verb with where, when, why, how. I mean, these are adverb of manner, place, time, reason, frequency, duration. If you use that kinds of adverb, you can add so many extra information in the place of extension. But how can you modify the subject? Here you can see the soft light of the afternoon sun, এতটুকু ধরে এখানে সাবজেক্ট। এই জিনিসটা কিভাবে হয়? এই যে দা সফট লাইট অফ দা আফটারনুন সান, এই যে বড় একটা ফ্রেজাল ওয়ার্ড, এটাকে কি বলা হয়? ফ্রেজ, ফ্রেজাল ওয়ার্ড। এটা কার জায়গা দখল করছে? সাবজেক্টের জায়গা। সাবজেক্টে কি থাকে একটা বাক্যে? নাউন অথবা প্রোনাউন। তাহলে এই যে ওয়ার্ড গুলো আছে, দা সফট লাইট অফ দা আফটারনুন সান, এই ওয়ার্ড গুলোর ভিতর আমার একটা হেড ওয়ার্ড আছে, একটা মেইন ওয়ার্ড আছে, যেটাকে প্রি মডিফাই করে এবং পোস্ট মডিফাই করে কিছু কিছু শব্দ বসেছে।
এই 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 যে টোটাল যে ওয়ার্ড গুলো, এর ভিতরে হেড ওয়ার্ডটা হচ্ছে মূলত এই লাইট। এই যে লাইট যে শব্দটা, এই লাইট শব্দটা হচ্ছে মেইন ওয়ার্ড। এইটাকে প্রি মডিফাই করছে এই সফট এবং দা, এই দুইটা ওয়ার্ড অ্যাজ এ পার্ট অফ স্পিচ কি অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ দিয়ে এখানে প্রি মডিফাই করা হচ্ছে, আর পোস্ট মডিফাই করছে প্রেপোজিশন দ্বারা। এই অফটা কি প্রেপোজিশন। অর্থাৎ দেখেন, আমি আপনাদের বাংলায় এইভাবে একটা সেন্টেন্স যদি বলি, ফর এক্সাম্পল, রহিম ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। কথাটা বুঝবেন, এই যে একটা বাক্য আমি লিখলাম যে রহিম একজন মেধাবী ছাত্র, রহিম ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এখন এই বাক্যটা আমি যদি একটু এইভাবে লিখি, আ পোর বয় রহিম ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, অর্থাৎ এইটার বাংলা অর্থ হচ্ছে একটা গরিব ছেলে রহিম খুবই মেধাবী ছাত্র। আবার এই কথাটাকে যদি আমি এইভাবে লিখি, আ পোর বয় রহিম ফ্রম ভিলেজ ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এই যে বাক্যগুলো, এই যে বাক্যগুলো আমি লিখলাম, একটু বোঝেন এই জায়গাটায়। আমার প্রথম যে বাক্যটা, জাস্ট রহিমটা আমার সাবজেক্ট ছিল, একটা ওয়ার্ডের সাবজেক্ট। পরের বাক্যটা কিন্তু আমার চারটা ওয়ার্ডের সাবজেক্ট, এ পোর বয় রহিম। এখন এই জায়গাটাতে মেইন ওয়ার্ড বা হেড ওয়ার্ড হচ্ছে রহিম। এই রহিমকে প্রি মডিফাই করছে এ, পোর এবং বয়, এই যে তিনটা ওয়ার্ড এই বাক্যে অ্যাজ এ পার্ট অফ স্পিচ অ্যাজেক্টিভ। এবং টোটাল যে এ পোর বয় রহিম, এটাকে বলে একটা কম্পাউন্ড নাউন বা নাউন ফ্রেজ, সাবজেক্টের জায়গা দখল করে নাউন ফ্রেজ। আবার পরের সেন্টেন্সটাতে এই ছয়টা ওয়ার্ড মিলে কিন্তু একটা সাবজেক্ট হচ্ছে, এবং তারপরে গিয়ে ভার্ব বসতেছে। অর্থাৎ এই রহিমকে এই অ্যাজেক্টিভ দ্বারা প্রি মডিফাই করা হচ্ছে, এবং এই যে ফ্রম, এটা এটা একটা প্রেপোজিশন, প্রেপোজিশন দ্বারা পোস্ট মডিফাই করা হচ্ছে। বাট মেইন ওয়ার্ড কোনটা, হেড ওয়ার্ড কোনটা, মেইন সাবজেক্ট কোনটা, রহিম। ইন দ্য সেম ওয়ে এই জায়গাটাতেও এই মেইন সাবজেক্ট হচ্ছে এই লাইট। এই লাইটকে প্রি মডিফাই করছে দ্য সফট, পোস্ট মডিফাই করছে অফ দ্য আফটারনুন সান। অর্থাৎ আমরা অনেকেই ভাবি যে সাবজেক্ট বলতে আই, উই, ইউ, হি, সি, দে, রানা, রহিম, করিম এরকম বোঝায়, বাট না, এরকম একটা ওয়ার্ডে সাবজেক্ট হয় না। আমার ওই এক্সটেনশনের জায়গা যেমন বড় হয়, এই সাবজেক্টের জায়গাও ফ্রেজ আকারে বড় হয়ে থাকে। একটা সেন্টেন্সের সাবজেক্ট দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা ওয়ার্ড নিয়ে গঠিত হতে পারে। বাট আপনাকে বুঝতে হবে সাবজেক্ট মানে কি, কার জায়গা সেটা, কোন পার্ট অফ স্পিচের জায়গা সেটা, নাউন অথবা প্রোনাউনের জায়গা। তার মানে প্রোনাউনের তো ফ্রেজ হয় না, নাউন ফ্রেজ। ঠিক আছে? তো এই হচ্ছে আমার মেইনলি বিষয়। এটা আপনারা মনে রাখবেন যে সাবজেক্ট যখন যখন আমরা, এইটা কথাটা এই জন্য বলছি, আমরা প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্টের পরে ভার্ব খুঁজি, সেই জায়গাটাতে কোন টেন্সে লেখা আছে এগুলো খোঁজার চেষ্টা করি। বাট সাবজেক্ট একটা ওয়ার্ডে হবে এবং তারপরেই ভার্ব থাকবে, বিষয়টা এরকম না। ভার্ব কিন্তু আমার অনেক দূরেও বসতে পারে একটা সেন্টেন্সে। হ্যাঁ, এই জন্য আমাকে বুঝতে হবে যে সাবজেক্টের জায়গা বা সাবজেক্টের অংশ ঠিক কতটুকু, এটা ধরার ট্রাই করতে হবে। আবারও বলছি, একটা বা দুইটা ওয়ার্ডের সাবজেক্ট না, আমার কিন্তু এরকম বড় সাবজেক্টও হতে পারে এই প্রি মডিফাই বা পোস্ট মডিফাই করার মাধ্যমে মেইন ওয়ার্ডকে বা হেড ওয়ার্ডকে। আমার কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বললাম? এই জায়গাটা যে কথাটা বললাম, আমি কি বোঝাতে পেরেছি আপনাদের? ওকে, তারপর দেখেন, দ্য সানলাইট ইজ বিং রিফ্লেক্টেড অন দ্য রিভার। কি বলছে? সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে নদীতে। ইজ বিং রিফ্লেক্টেড, ইজ বিং প্লাস রিফ্লেক্টেড মানে প্রতিফলিত হচ্ছে। দ্য রিভার ওয়াটার ওয়াজ লুকিং লাইক অরেঞ্জ জুস, নদীর পানি কমলার জুসের মতো লাগছিল। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার, অ্যাম, ইজ আর বিং প্লাস ভি থ্রি। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার, অর্থাৎ নদীর পানিটা কমলার জুসের মতো লাগছিল। আমরা অনেকেই ইংলিশে প্যাসেজ পড়ি, রিডিং করি, বাট অ্যাকচুয়াল অর্থটা, অ্যাকচুয়াল মিনিংটা বের করতে পারি না। এই অ্যাকচুয়াল মিনিংটা আপনাদের বের করা শিখতে হবে, যেটা আমি বারবার বলছি, বারবার বলছি, অ্যাকচুয়াল মিনিং জানতে হবে। ওকে, সো রাইট নাও হিয়ার ইউ ক্যান সি, সুমন ইজ লুকিং অ্যাট দ্য জুসি লুকিং ওয়াটার। সুমন জুসের মতো দেখতে ওই পানির দিকে তাকিয়ে আছে। একটা মিনিট একটু ওয়েট করেন। হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা, তো যে জায়গাটাতে আমি ছিলাম, যেটা নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে যে টেন্স গুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে। সুমন জুসের মতো দেখতে ওই পানির দিকে তাকিয়ে আছে। হি ফেল্ট পিস ইনসাইড মাইন্ড। প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্ব থাকে। সেই ভার্বটা দেখে আমি আইডেন্টিফাই করতে পারবো কিনা যেটা কোন টেন্সের সেন্টেন্স। ফিল, এফ ডাবল এল, ফিল এর পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট, অর্থাৎ সে অনুভব করলো। বাংলাটা কি, অ্যাকচুয়াল বাংলা মিনিংটা বুঝতে হবে। ইউ নো দ্যাট আওয়ার মাদার টাং ইজ বাংলা, সো উই হ্যাভ টু কম্পেয়ার উইথ দিস ল্যাঙ্গুয়েজ। সো হি ফেল্ট পিস, সে অনুভব করলো শান্তি ইনসাইড মাইন্ড, মনের ভিতর। সিরাজ হ্যাজ কাম টু সুমন ফিউ মিনিটস এগো। হ্যাজ কাম, তাহলে হ্যাজ প্লাস ভি থ্রি। কাম এর পাস্ট ফর্ম কেইম, পাস্ট পার্টিসিপল আবার খাম। তো এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স। অর্থাৎ সিরাজ এসেছে, বাংলাটা কি? এক প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্সটা কি, ডেফিনেশনটা কি? কেউ কোনো কাজ করেছে, গিয়েছে, থেকেছে, হয়েছে, পড়েছে, লিখেছে। সো সিরাজ হ্যাজ কাম, সিরাজ এসেছে টু সুমন, মানে কি সুমনের কাছে কিছু সময় আগে। হি ইজ আ বেস্ট ফ্রেন্ড অফ সুমন, নাও হি ইজ স্ট্যান্ডিং সাইলেন্টলি বিসাইড সুমন। সে সুমনের ভালো বন্ধু, এখন সে নীরবে সুমনের পাশে দাঁড়িয়ে আছে। সুমন ডিড নট নোটিস হিজ প্রেজেন্স, সুমন তার উপস্থিতি লক্ষ্য করেনি, খেয়াল করেনি। ঠিক আছে, প্রেজেন্স। সাডেনলি, এটা একটা অ্যাডভার্ব। হি লুকড বাহাইন্ড, অর্থাৎ সে পিছনে তাকালো, অ্যান্ড স, এবং দেখলো। পাস্ট টেন্স কিন্তু, সি এর পাস্ট ফর্ম স, হ্যাঁ, লুক এর পাস্ট ফর্ম লুকড। সো সে পিছনে তাকালো এবং দেখলো সিরাজ স্ট্যান্ডিং বিসাইড হিম, সিরাজ তার পাশে দাঁড়ানো। সুমন সেইড, সুমন বলল, আই ওয়াজ ওয়েটিং ফর ইউ, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলাটা কি? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, মানে করিতেছিলাম। আই ওয়াজ ওয়েটিং ফর ইউ। ওয়াই আর ইউ সো লেট, কেন এত দেরি করলে? সিরাজ সেইড, আই কেম 5 মিনিটস এগো। কামের পাস্ট ফর্ম কেম, আমি 5 মিনিট আগে এসেছি। ইউ ডিড নট নোটিস মি, তুমি আমাকে নোটিস করোনি, অর্থাৎ আমাকে দেখতে পাওনি। সুমন সেইড, আই ওয়াজ ভেরি চার্ম টু এনজয় দ্য বিউটি অফ দ্য আফটারনুন। আমি খুবই চার্মড ছিলাম। চার্মড মানে কি? উৎফুল্ল, পুলকিত, আনন্দিত। হ্যাঁ, আমি খুবই আনন্দিত ছিলাম। এনজয় মানে উপভোগ করা, টু এনজয় মানে উপভোগ করতে। অর্থাৎ টু প্লাস ভি ওয়ান, এটাকে বলা ইনফিনিটিভ। কোনো কিছু করতে, বলতে, লিখতে, চলতে, দিতে, নিতে, একটা সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্ব বসে, যেটাকে মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব বলা হয়, যেটা দেখে টেন্স আইডেন্টিফাই করা যায়। এইটা ছাড়া যদি সাবজেক্ট থেকে দূরে কোনো ভার্ব বসে, সেই ভার্বটা, এইটা ছাড়া যদি সাবজেক্ট থেকে দূরে কোনো ভার্ব বসে, সেই ভার্বটাকে নন ফাইনাইট ভার্ব বলে। সেটা জেরান্ড, ইনফিনিটিভ অথবা পার্টিসিপল হয়ে থাকে। তো ইনফিনিটিভের মানে হচ্ছে টু প্লাস ভি ওয়ান, ভার্বের প্রেজেন্ট ফর্ম। আবারও বলছি, ইনফিনিটিভ যেটাকে আমরা বলি সেটা হচ্ছে টু প্লাস ভি ওয়ান। কোনো কিছু করার বা করতে, বলতে, লিখতে, টু ডু মানে করতে, টু রাইট মানে লিখতে, টু সেই মানে বলতে, টু রিড মানে পড়তে, এই ধরনের একটা মিনিং কিন্তু আমার মূলত এগুলো দিয়ে থাকে। সাবজেক্ট থেকে দূরে বসে। ঠিক আছে, সাবজেক্টের পরে একটা ভার্ব থাকে, সেইটা ছাড়াও মানে এই ওয়ার্ড গুলো, অর্থাৎ এই জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল, এদের চেহারাটা কিন্তু ভার্বের মতো, এদেরকে দেখা যায় ভার্ব, বাট এরা কাজ করে নাউন বা অ্যাজেক্টিভ হিসাবে। হ্যাঁ, অন্য পার্ট অফ স্পিচ হিসাবে কাজ করে, কোনো অ্যাকশন দেয় না। সিরাজ সেইড, সিরাজ বলল, আই আন্ডারস্টুড, আই ওয়াজ অলসো এনজয়িং দ্য বিউটি অফ দ্য আফটারনুন। আমি বুঝলাম, আমিও বিকালের সৌন্দর্যটা উপভোগ করতেছিলাম, মানে করছিলাম, করিতেছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দ্যাটস হোয়াই আই ডিড নট কল ইউ, এজন্য আমি তোমাকে কল করিনি। আমি যদি বলতাম এজন্য আমি তোমাকে কল করেছিলাম, ইংলিশটা কি হতো জানেন? আই কল্ড ইউ, আই কল্ড ইউ। বাট বলছে আমি কল করিনি, আই ডিড নট কল ইউ। সুমন সেইড উইথ শাই, সুমন একটা শ্বাস নিয়ে বললো। শাই মানে কি জানেন? দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে বলা। সিট বিসাইড মি, দ্যাট ইজ দ্য ইম্পারেটিভ সেন্টেন্স, আমার ভার্ব দিয়ে শুরু, যে আমার পাশে বসো। সিরাজ স্যাট বিসাইড হিজ ফ্রেন্ড সুমন এন্ড সেইড দ্যাট, সিরাজ তার বন্ধু সুমনের পাশে বসলো এবং বলল যে, আই কেম টু ভিলেজ আফটার 3 ইয়ার্স বাট আই অলওয়েজ মিস দ্য ফার্স্ট ডেজ দোজ আই পাসড অ্যাট ভিলেজ। আমি গ্রামে এসেছি 3 বছর পর, কিন্তু আমি সব সময় অতীতের দিনগুলোকে মিস করি, যেগুলো আমি গ্রামে পার করেছি, যেগুলো আমি গ্রামে অতিক্রম করেছি, যেগুলো আমি গ্রামে কাটিয়েছি। সুমন সেইড নাথিং, সুমন কিছুই বলল না। দ্য অরেঞ্জ কালার্ড লাইট অফ দ্য আফটারনুন সান, এই দেখেন, এই যে জায়গাটা, ওই প্রথমে যেটা দেখাইছিলাম ওই রকমই একটা বড় সাবজেক্ট। এখানে মেইন ওয়ার্ড হচ্ছে এই লাইট, এই লাইটকে মডিফাই করছে এই দ্য অরেঞ্জ কালার্ড, এই তিনটা ওয়ার্ডই অ্যাডজেক্টিভ। এরপরে এই পাশে এটা প্রেপোজিশন, এই অফ, অর্থাৎ দ্য অরেঞ্জ কালার্ড লাইট অফ দ্য আফটারনুন সান, মানে কি? কমলা রঙের আলো, কিসের?
বিকালের সূর্যের, রিমাইন্ডেড হিজ মেমোরিজ উইথ দ্য সন্ধ্যা রিভার। রিমাইন্ডেড মানে কি জানেন? রিমেম্বার মানে মনে করা বা স্মরণ করা। এর পজিটিভ ফর্ম হচ্ছে রিমাইন্ড, মানে মনে করানো, স্মরণ করানো। আমি আপনাদের পজিটিভ ভার্বের উপর ক্লাস নিব, পজিটিভ ভার্বের উপর অনেকগুলো ক্লাস আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। যেমন সি মানে দেখা, এর পজিটিভ ফর্ম শো। লার্ন মানে শেখা, এর পজিটিভ ফর্ম টিচ মানে শেখানো। ইট মানে খাওয়া, এর পজিটিভ ফর্ম ফিড মানে খাওয়ানো। এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। নো মানে জানা, এর পজিটিভ ফর্ম ইনফর্ম মানে জানানো। আর এই যে রিমেম্বার, রিমাইন্ড, এখন এইগুলো হচ্ছে কিছু কিছু পজিটিভ এরকম রিয়েল মুড থাকে। হাজার হাজার পজিটিভ আছে যাদের রিয়েল মুড থাকে না, যেগুলো অ্যাসিস্ট্যান্ট পজিটিভের সাহায্য নিয়ে ট্রান্সলেট করতে হয়, যেমন হ্যাভ, গেট, লেট, হেল্প, মেক। এই ভার্বগুলো, এই পাঁচটা মূলত অ্যাসিস্ট্যান্ট পজিটিভ ফর্ম। এগুলোর উপর অনেক মানে ডিটেলস একটা ক্লাস আছে। পজিটিভ ভার্ব একটা ইম্পর্টেন্ট টপিক, আমি দেখাবো আপনাদের। আচ্ছা, সিরাজ সেইড, সিরাজ বলল, আফটার হাউ মেনি ডেজ ডিড ইউ কাম টু ভিলেজ, অর্থাৎ কতদিন পর তুমি গ্রামে এসেছিলে, কতদিন পর। বলছে 10 years, আই নেভার থট দ্যাট উড বি আ মিটিং উইথ ইউ এগেইন। অর্থাৎ আমি কখনো ভাবিনি যে তোমার সাথে আবার একটা মিটিং হবে, আবার মানে তোমার সাথে আমার আবার দেখা হবে। আফটার কামিং টু ভিলেজ, দেখেন এটা একটা ফ্রেজাল ওয়ার্ড। আমার এগুলোর ভিতর কিন্তু কোনো সাবজেক্ট নেই, কোনো ভার্ব নেই, কোনো টেন্স না, নাথিং, জাস্ট কয়েকটা ওয়ার্ড একটা ফ্রেজ তৈরি করতেছে। মেইনলি সেন্টেন্সটা এখান থেকে শুরু, সাবজেক্ট আই, আই হার্ড, আই হার্ড, আমি শুনেছি। ইউ কেম টু ভিলেজ, তুমি গ্রামে এসেছিলে। আই কালেক্টেড ইয়োর নাম্বার ফ্রম ইয়োর নিফিউ, আমি তোমার নাম্বার সংগ্রহ করেছিলাম তোমার নিফিউ। নিফিউ মানে কি জানেন? এই কি বলে এটা, ভাইপো বা ভাতিজা, তোমার ভাতিজার কাছ থেকে তোমার নাম্বার সংগ্রহ করেছিলাম গ্রামে আসার পর। 3 years এগো আই কেম টু ভিলেজ ইন উইন্টার ভ্যাকেশন, 3 বছর আগে আমি শীতের ছুটিতে গ্রামে এসেছিলাম। আই আস্কড ফর ইওর নাম্বার টু ইওর নিফিউ, দ্যাট টাইম, আমি তোমার নাম্বার জিজ্ঞাসা করেছিলাম তোমার নিফিউ এর কাছে। সে সময় হি ডিড নট নো ইওর নাম্বার, সে তোমার নাম্বার জানতো না। হি ডিড নট নো, সে জানতো না। বাট টুডে আফটার কালেক্টিং ইওর নাম্বার, কিন্তু আজ তোমার নাম্বার সংগ্রহ করার পর, টুডে আফটার কালেক্টিং ইওর নাম্বার, আজ তোমার নাম্বার সংগ্রহ করার পর, কি, আই কল্ড ইউ, কল এর পাস্ট ফর্ম কি, কল্ড, আমি তোমাকে কল করলাম। ফাইনালি উই মেট, এম ডাবল ইটি এর পাস্ট ফর্ম এম ইটি, ফাইনালি উই মেট ইচ আদার আফটার 5 years, অবশেষে আমরা 5 বছর পর ইচ আদার, এটা একটা রেসিপ্রোকাল প্রোনাউন, একে অন্যের সাথে দেখা করলাম। হ্যাঁ, দুইজনের মধ্যে সম্পর্ক বোঝাতে ইচ আদার বসে, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে সম্পর্ক বোঝাতে অন অ্যানাদার বসে। ওকে, সো এই পর্যন্ত যা যা আমি পড়লাম, বা এই পর্যন্ত যতটুকু আমি বললাম, আপনারা মোটামুটি বুঝতে পারছেন না যে সেন্টেন্স গুলোর অর্থ কেমন বা টেন্সটা কেমন, বাংলাটা কেমন? হুম, জি এই স্যার। পর্যন্ত যা জি দেখালাম। স্যার। আচ্ছা, বুঝতে পারছি। জি স্যার। গুড। তাহলে এই এই স্যার বুঝতে পারছি এই স্যার। বিষয়টাই আপনাদেরকে বুঝতে হবে, এই বিষয়টাই আপনাদেরকে কভার করতে হবে। আরেকটু দেখেন, বোঝার চেষ্টা করেন। বলছে ইয়েস উই ডিড, সিরাজ সেইড উইথ আ স্মাইল। আমি আপনাদের আরো অনেকগুলো স্টোরি পাঠিয়ে দিলে আপনারা নিজেরা এটা পড়বেন, নিজেদের আপনাদেরকে এটা প্র্যাকটিস করতে হবে। এটা এটা অনেক ইফেক্টিভ, অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা আমি করাচ্ছি, হয়তো আপনারা দেখছেন বা শুনছেন, এটা থেকে অতটা বুঝতে পারবেন না যতটা যখন নিজেরা না ফেস করবেন। আপনাকে ফেস করতে হবে, মেন কথা হচ্ছে এটা। তো দেখেন, বলছে সিরাজ সেইড উইথ আ স্মাইল অন হিজ ফেস, সিরাজ তার মুখে একটা হাসি নিয়ে বলল। বাংলাটা কেমন? সিরাজ তার মুখে একটা হাসি নিয়ে বলল, ইউ বিকেম ভেরি ফ্যাট, তুমি অনেক মোটা হয়ে গেছো। বিকাম এর পাস্ট ফর্ম কি, বিকেম। ইউ বিকেম ভেরি ফ্যাট। সুমন সেইড ইউ টু, সুমন বলল তুমিও। বলছে ডু ইউ হ্যাভ ইন মাইন্ড দ্য চাইল্ডহুড ডেজ দ্যাট উই পাস টুগেদার, তোমার কি শৈশবের দিনগুলোর কথা মনে আছে যেগুলো আমরা একসঙ্গে পার করেছিলাম? বলছে অফকোর্স, আই শ্যাল নেভার ফরগেট দোজ ডেজ, আমি কখনোই ওই দিনগুলো ভুলবো না। আই শ্যাল নেভার ফরগেট দোজ ডেজ। বলছে নাও এ ডেজ মাই মাইন্ড অলওয়েজ লাইকস টু গো ব্যাক টু দ্য চাইল্ডহুড ডেজ, এখন আমার মন সব সময় অতীতের দিনগুলোতে ফিরে যেতে চায়। Nowadays, my mind always likes to go back to the childhood days. How interesting those days were. এই লাইক মানে আমরা জানি পছন্দ করা, কিন্তু লাইকের মানে শুধু পছন্দ করা নয়। লাইকের মানে চাওয়া হয়, লাইকের মানে মানে সরি, এই চাওয়া অর্থে লাইক ভার্বটাকে ব্যবহার করা যায়। এই চাওয়া অর্থে শুধু লাইক না, আরো কিছু ভার্ব আছে, যেমন ওয়ান্ট মানে চাওয়া,
হোপ মানে চাওয়া, উইশ মানে চাওয়া, ডিজায়ার মানে চাওয়া, উড লাইক টু এর মানে চাওয়া, আর এই লাইক এর মানেও কিন্তু চাওয়া, শুধু পছন্দ করা না। সো মাই মাইন্ড অলওয়েজ লাইকস টু গো ব্যাক। এখানে লাইকের সাথে একটা এস আছে কেন? এটা আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট হচ্ছে মাই মাইন্ড, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস হয়। এটা এটা মনে রাখবেন, ভার্বের থার্ড পারসন ফর্মটা এখানে বসে থাকে আমাদের। ওকে। সো এরপর বলছে যে হাউ ইন্টারেস্টিং দোজ ডেইজ ওয়ার। এটা হচ্ছে আমার আহ একটা এক্সক্লামেটরি এক্সক্লামেটরি সেন্টেন্স। একটু দাঁড়ান। হ্যালো। আচ্ছা, তো যে জায়গাটাতে ছিলাম সেটা হচ্ছে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি বললাম, যে ভার্বের সাথে এস বা ইয়েস বসে। আর এই সেন্টেন্সটা হচ্ছে আমার এক্সক্লামেটরি সেন্টেন্স। এখন দেখেন বলছে, ডু ইউ হ্যাভ ইন মাইন্ড দ্য ডেইস। তোমার কি ওই দিনটা মনে আছে? উই ফ্লিউ অ্যাওয়ে ফ্রম স্কুল, অর্থাৎ আমরা স্কুল থেকে পলায়ন করেছিলাম। বলছে ইয়েস, আই শ্যাল নেভার ফরগেট দোজ ডেইস। আমি ওই দিনগুলো ভুলবো না। ইফ ইট ইজ পসিবল, যদি এটা সম্ভব হয়, আই উড গো ব্যাক টু দ্য ডেইজ এগেইন। আমি আবার ওই দিনগুলোতে ফিরে যেতে চাই। বলছি উই ক্যান নট গো ব্যাক টু দ্য পাস্ট ডেইজ। আমরা অতীতের দিনগুলোতে ফিরে যেতে পারি না। উই ক্যান নট গো ব্যাক টু দ্য পাস্ট ডেইজ, উই অনলি ক্যান রিমেম্বার দ্য মেমোরিজ অফ পাস্ট ডেইজ। আমরা শুধুমাত্র অতীতের স্মৃতিগুলোকে আমরা স্মরণ করতে পারি। উই অনলি ক্যান রিমেম্বার, আমরা শুধু স্মরণ করতে পারি দ্য মেমোরিজ অফ পাস্ট ডেইজ। বলছে ডু ইউ হ্যাভ ইন মাইন্ড দ্য ডে উই ক্রসড সুইমিং দ্য সন্ধ্যা রিভার ফর দ্য ফার্স্ট টাইম ইন মাইন্ড। তোমার কি ওই দিনটা মনে আছে? আমরা পার হয়েছিলাম, মানে ক্রস করেছিলাম, অতিক্রম করেছিলাম, সুইমিং সাঁতার কেটে। কিভাবে? হাউ, সাঁতার কেটে। এই সুইমিং শব্দটা কিন্তু আমার কোনো ভার্ব না, কোনো কন্টিনিউয়াস টেন্স না, কোনো মেইন ভার্ব না। এটা জাস্ট, আবারও বলছি, জেরান্ডের কাজ করে অ্যাজ এ পার্ট অফ স্পিচ। এটা জাস্ট একটা নাউন, আর কিছুই না। ঠিক আছে, এখানে মেইন ভার্ব বলতে ক্রসড, সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। সাবজেক্টের পরে ভার্ব থাকে, তারপরে যদি আর কোনো ভার্ব দেখেন সেটা টু প্লাস ভিয়ন হতে পারে। মানে আপনি এটাকে এরকম বলতে পারেন যে উই ক্রস টু সুইম দ্য সন্ধ্যা রিভার, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি ইকুয়াল টু টু প্লাস ভিয়ন। একটার পরিবর্তে আরেকটা বসানো যায়, কনভার্ট করা যায়। সো ফর দ্য ফার্স্ট টাইম ইন মাইন্ড, বলছি ইয়েস স্টিল আই ক্যান সি দ্য পিকচার অফ দ্য ডে। এখনো আমি ওই দিনটাকে দেখতে পারছি, এখনো আমি ওই দিনটাকে দেখতে পারছি। বলছে ওয়াইল উই রিচ দ্য মিড রিভার, যখন আমরা মাঝ নদীতে পৌঁছেছিলাম, আই ফেল্ট ভেরি ফ্রাইটেন্ড লুকিং অ্যাট দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। আমি খুবই ভয় পেয়েছিলাম এই নদীর তীরটা দেখে। ফেল্ট মানে কি, অনুভব করেছিলাম, হ্যাঁ, ভয়। আচ্ছা, ইয়েস ইউ লাইক। দেখেন লাইক থেকে ইডি, লাইকড অর্থাৎ তুমি চেয়েছিলে, এটা কিন্তু পাস্ট টেন্স। আমি ভার্ব দেখবো, ভার্ব দেখে টেন্সটা আইডেন্টিফাই করার চেষ্টা করব, তাহলে অ্যাকচুয়াল বাংলা মিনিংটা আমরা বের করতে পারবো। হ্যাঁ, ইউ লাইক টু কাম ব্যাক ফ্রম দ্য মিড রিভার বাট আই ওয়াজ ডিটারমাইন্ড টু ক্রস দ্য রিভার অ্যান্ড ফাইনালি উই ক্রস দ্য রিভার। মানে কি বলছে, যে তুমি মাঝ নদী থেকে ফিরে আসতে চেয়েছিলে, কিন্তু আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। আই ওয়াজ ডিটারমাইন্ড, আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম নদীটা অতিক্রম করতে, এবং অবশেষে আমরা নদীটা অতিক্রম করলাম। বলছে ডু ইউ রিমেম্বার সিটিং অন দ্য স্যান্ড উই রোট আওয়ার নেমস অন দ্য স্যান্ড উইথ ফিঙ্গার। তোমার কি মনে আছে বালুর উপর বসে আমরা আমাদের নাম লিখেছিলাম আহ হাতের আঙুল দিয়ে? মানে দেখেন, সিটিং অন দ্য স্যান্ড, ভেঙে ভেঙে পড়েন, স্যান্ড মানে বালি। সো বালুর উপর বসে, উই রোট, রাইট এর পাস্ট ফর্ম হচ্ছে রোট, তাহলে আমরা লিখেছিলাম। উই রোট মানে কি, আমরা লিখেছিলাম আওয়ার নেমস, আমাদের নাম, অন দ্য স্যান্ড, বালির উপর, উইথ ফিঙ্গার, আঙ্গুল দিয়ে। এইভাবে ভেঙে ভেঙে বলার চেষ্টা করবেন। বলছে উই ফেল্ট লাইক উই কনকোয়ার্ড মেনি থিংস। আমরা এমনটা অনুভব করেছিলাম যে আমরা সবকিছু জিতে নিয়েছি। কনকোয়ার্ড অর্থাৎ মানে বিজয়ী হওয়া। আমরা জানি উইন মানে জেতা। আমি যদি বলি যে দে উইন, দে ওন দ্য ম্যাচ, তারা ম্যাচটা জিতেছে, উইনের পাস্ট ফর্ম ওন। আবার এই কনকর্ড মানেও জেতা। বাট পার্থক্যটা কি জানেন? অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, যুদ্ধের মাধ্যমে, খুবই হার্ডওয়ার্ক করে কোনো বিজয়কে উইন না বলে এই কনকর্ড বললে সেটা বেশি বেটার হয়।
আচ্ছা, বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। বলছে, ডু ইউ হ্যাভ ইন মাইন্ড ইন রিটার্ন জার্নি? তোমার কি ফিরে আসার জার্নিটা মনে আছে? উই মেড আ বোট উইথ ব্যানানা ট্রিজ, উই ক্রস দ্য রিভার অন আওয়ার রিটার্ন জার্নি রাইডিং দ্যাট বোট। হ্যাঁ, আমরা একটা নৌকা তৈরি করেছিলাম কলা গাছ দিয়ে, এবং আমরা নদী পার হয়েছিলাম আমাদের ফিরে আসার জার্নিটা ওই কলার ভেলা মানে কলা গাছ দিয়ে তৈরি করা ওই নৌকাটায় চড়ে। বলছে যে আই না, এটা এখানে ইট হবে, যে ইট ওয়াজ দ্য বেস্ট জার্নি ইন মাই লাইফ। আই রোড মানে রাইডের পাস ফ্রম রোড, রাইড থেকে রোড, অর্থাৎ আমি চড়েছি। আই রোড মেনি ভেহিকলস লাইক বাইকস, কার, বাট আই ফেল্ট দ্য বেস্ট জয় দ্যাট ডে বাই রাইডিং দ্য বোট মেড বাই ব্যানানা ট্রিজ। কিন্তু আমি সেরা আনন্দ অনুভব করেছিলাম ওই দিন কি করে? রাইডিং দ্য বোট মানে নৌকাটা চড়ে, কলা গাছ দিয়ে তৈরি করা নৌকাটা চড়ে আমি জীবনের সেরা আনন্দটা উপভোগ করেছিলাম। তাহলে এই যে সেন্টেন্স গুলো, অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং ভার্বের যে জায়গাটা, এইখানে যে টেন্সের যে ফর্মটা, আই মিন ভার্বের ফর্মটা দেখে টেন্সকে আইডেন্টিফাই করা, এইটা আপনারা করতে পারছেন কিনা দেখেন। এটা আমি নিজে করছি, হয়তো আপনারা এর এর যে গুরুত্ব, এর যে ইম্পর্টেন্স, সেটা অতটা বুঝতে পারছেন না এখন, কিন্তু আমি আপনাদেরকে পিডিএফ পাঠিয়ে দিব। দিলে আপনার মোবাইলে রেকর্ড করবেন, আমার কথাটা শোনেন, রেকর্ড করে আমার কাছে পাঠাবেন, আর আমি আপনাদের আজকে একটা কনভারসেশন গ্রুপ ওপেন করে দিব। তো আপনারা মোবাইলে জোরে জোরে পড়বেন, একটু লাউডলি পড়বেন, পড়ে বাংলাটা করবেন, অ্যাকচুয়াল বাংলাটা করবেন, ঠিক আছে? এবং আপনি যখন মোবাইলে পড়বেন মানে রেকর্ড করবেন মোবাইলে পড়ার সময়, প্রোনাউন্সিয়েশন গুলো একটু ফোকাস করবেন। যে ওয়ার্ডটা আপনি উচ্চারণ করতে পারছেন না, ডিকশনারিতে বা গুগলে সার্চ দেন, দিয়ে সেটাকে আপনি তার যে প্রোনাউন্সিয়েশনটা আছে সেটা আপনি দেখেন, দেখে নিজেরা করার চেষ্টা করবেন। এবং সবসময় যেটা বলছি, শুধু প্যাসেজ রিড আউট করে গেলে, রিডিং পড়ে গেলে হবে না। আমাদের মেইনলি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকচুয়াল থট, অ্যাকচুয়াল সেন্সটা বুঝতে হবে, অ্যাকচুয়াল যে অর্থটা সেটা আমাকে বুঝতে হবে। ওকে, সো দ্যাট ইজ দ্য থিংস। এটা আমি আরেকটা ক্লাস বা আর দুটো ক্লাস আমি এগুলো একটু দেখাবো। এটা দেখানোর পরেই আমরা প্র্যাকটিক্যাল প্রেজেন্টেশনে যাব। বাট এর পাশাপাশি আমরা প্রতিদিন একটা করে কনভারসেশন সলভ করবো। এই কনভারসেশন গুলো খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি যে আওয়ার মাদার টাং ইজ বাংলা, তাই না? আমাদের মাতৃভাষা বাংলা, এবং কোনো কিছু আপনি যখন ইংলিশে বলতে যাবেন তখন আমাদের ব্রেনে আগে বাংলাটা চলে আসে। দ্যাট ইজ দ্য সাইকোলজিক্যাল থিংস। আমার ব্রেনে অলরেডি একটা ল্যাঙ্গুয়েজ ইনস্টল করা আছে, তো যখনই আমি নতুন আরেকটা ল্যাঙ্গুয়েজ শিখতে যাচ্ছি, নতুন আরেকটা ভাষা শিখতে যাচ্ছি, ওই আগের ভাষাটা বাধা দেয়। অর্থাৎ ইংলিশে প্রাইমারি লেভেলে আপনি কোনো কিছু লিখতে যান, কোনো কিছু বলতে যান, দেখবেন আগে ব্রেইনে বাংলাটা আসে, দেন আমরা কনভার্ট করে সাজিয়ে গুছিয়ে ইংলিশে লেখার চেষ্টা করি। আমরা অনেকেই আছি টেন্সের স্ট্রাকচার গুলো, সব স্ট্রাকচার চিনি বা জানি, বাট যখনই সেই স্ট্রাকচার গুলোকে মেনটেন করে প্র্যাকটিক্যালি একটা সেন্টেন্স লেখার চেষ্টা করি, বলার চেষ্টা করি, ভাবার চেষ্টা করি, আমরা সেটা উম, সঠিকভাবে করতে পারি না। আমি টেন্স বুঝি, টেন্সের ডেফিনেশনও বুঝি, বাট বাংলায় এমন একটা সেন্টেন্স ভাবতেছি, এমন একটা সেন্টেন্স বলতেছি, যেটা আমি অ্যাকচুয়ালি মানে ইনস্ট্যান্টলি আইডেন্টিফাই করতে পারছি না যেটা কোন স্ট্রাকচারের ভিতর যাবে, কিভাবে এটা করতে হবে। অর্থাৎ এই কনভারসেশন গুলো খুবই মানে ইনফর্মাল কনভারসেশন, যেগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে অ্যাজ ইউজুয়াল বা হরহামেশা ব্যবহার করি। এগুলো যদি আপনারা অ্যাটলিস্ট, আবারও বলছি, যদি এই কনভারসেশন গুলো অ্যাটলিস্ট একটা না 10টা কনভারসেশন সলভ করেন, আপনার এই প্রবলেমটা থেকে আপনি ওভারকাম করতে পারবেন, যে কোনো কিছু বাংলায় ভাবলে সেটাকে কিভাবে ইনস্ট্যান্টলি ইংলিশে কনভার্ট করা যায় বা নেওয়া যায়। তো এখানে অনেক হার্ড কনভারসেশন আছে, এখানে দেখেন অনেক কঠিন কমপ্লেক্স সেন্টেন্সের কনভারসেশন আছে। যেমন এখানে একটা সেন্টেন্স, ট্রেনের সারা সারা দিনের সফর তো ক্লান্ত করবে, আপনি গরম পানিতে গোসল করে নিন, শিগগিরই তাজা হয়ে উঠবেন। হ্যাঁ, বলছে যে এজন্যই আমি সিট রিজার্ভ করে রেখেছিলাম, আমি এখন গোসল করে নেই। হ্যাঁ, এখানে যেখানে বিভিন্ন সেন্টেন্স, এই যে মানে বড় বড় যে সেন্টেন্স গুলো আছে আপনারা দেখছেন, নিজের ঘর বলেই মনে করুন, আমি বাড়ির মতোই আছি, আপনাকে কি বলিনি এক কাপের জায়গায় 2 কাপ চা খাই। এই ধরনের এই যে বাংলা সেন্টেন্স গুলো আছে না, আমরা টেন্সের স্ট্রাকচার জানি, কিন্তু আহ, এই সেন্টেন্স গুলো আপনি দেখেন ইংলিশে করতে যান, দেখেন আপনি প্রবলেম ফেস করতেছেন। একটা সেন্টেন্স ইংলিশে করতে যান, যে কোনো একটা সেন্টেন্স করতে যান, আপনি প্রবলেম ফেস করতেছেন, সঠিকভাবে হচ্ছে না। যেমন এই একটা সেন্টেন্স, যে আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন, এই যে বাক্যটা কি বলছে? কত রকম রান্না করেছেন, আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন, কত রকম রান্না করেছেন। এই যে বাংলাটা আপনারা এখানে দেখছেন, এই বাংলাটাকে আপনারা একটু ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করেন তো, কে করতে পারবেন একটু বলেন তো? এই যে বাংলাটা কি বলছে, আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন, কত রকম রান্না করেছেন, কেউ করতে পারবেন এটা? আপনারা এখানে যারা আছেন, অ্যাকচুয়াল বাংলাটা কি হবে, অ্যাকচুয়াল অর্থটা কি হবে বলেন তো? এনিওয়ান?
সম্ভব? কথা বলেন আপনারা। বুঝলেন একটা আবার বলেন। আর এরকম বলা যায় না স্যার। বলেন, চেষ্টা করেন। তারপরে হচ্ছে আপনি আমার জন্য অনেক You have very hard working for you have you have for very hard working for হ্যাঁ আসতেছি। কিভাবে, এটা কে বলতে পারেন? you have offered many problems for me. স্যার লেখাটা একটু দেখা যাচ্ছে না, দেখে বলি। Thank you. You You have have done, done thank you. You have done a lot of hard work for me. You have cooked so many dishes. you have done so many hard work for me. You cooked so many items. That's apart much. এক একজন এক এক রকম বলছে। স্যার আচ্ছা, এটাতে আমরা আসবো, পরে আসবো, আমি আলোচনা করবো এটা নিয়ে। আমি এই সহজ কনভারসেশনটা আমি আগে একটু দেখাতে চাচ্ছি। একজন আপনারা যেটা বলছেন ওটা ঠিক আছে, সমস্যা নেই। সেন্টেন্স কনফিডেন্টের সঙ্গে বলতে হবে, হ্যাঁ। যে ইউ হ্যাভ ডান সো মেনি ওয়ার্ক, হার্ড ওয়ার্ক ফর মি, ইউ হ্যাভ ডান লট অফ হার্ড ওয়ার্ক ফর মি। আর আরেকটা কি যেন বলছেন? সো ইউ হ্যাভ টেকেন সো মেনি ট্রাভেল ফর মি, ট্রাভেল যন্ত্রণা বা কষ্ট সহ্য করা, এগুলো বলা যায়। তো যাই হোক, আপনারা যা বলছেন ঠিক আছে। এখন মেইন বিষয়টা হচ্ছে সঠিকভাবে আমি এই জিনিসটা, মানে এই যে হ্যাভ ডান যেটা বলছেন, বা ইউ হ্যাভ ওয়ার্ক হার্ড, এটা বলা যাবে না। ইউ হ্যাভ ওয়ার্ক হার্ড এটা বলা যাবে না। আমার মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। তো এই এই মানে সেন্টেন্সটা যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, এইটা যে আইডেন্টিফাই করতে পারছেন বা এটা করতে পারছেন কিনা, এই জায়গাটা আমাকে বুঝতে হবে। যেমন এইটার অ্যান্সার যদি আমি একটু আপনাদের এখানে দেখাই, দেখেন আহ, এখানে কি লিখছি একটু বোঝার চেষ্টা করেন। কই গেল? এই দেখেন, ইউ হ্যাভ ডান আ লট ফর মি, দেখছেন? ইউ হ্যাভ ডান আ লট ফর মি। সো এই যে জায়গাটা, এখন আমি যদি একটু বলি আপনাদের, বাংলাটা দেখে যখন আপনি ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেট করবেন, একদম যেটাই বাংলা আছে আমার সেটাই যে বলতে হবে বিষয়টা এরকম না। সেন্সটা বুঝতে হবে, টাইমিংটা বুঝতে হবে, নিজের মতো করে কনফিডেন্টের সঙ্গে প্রেফেস করে যে কোনো কথা বলা যায়। এখন দেখেন, এইখানে একটা খুব সহজ কনভারসেশন, এটা যদি আপনি খোলা চোখে এখন দেখেন আপনার মনে হবে যে খুবই সিম্পল, খুবই সহজ, ক্লাস 1 2 3 4 এ পড়া বাচ্চারাও এটা করতে পারবে। বাট আমি যদি আপনাদের এখন করতে যাই, আপনার বিভিন্ন জায়গায় এই ছোট কনভারসেশনটা, তাও মানে এর আগেরটা তো একটা বড় কনভারসেশন দেখাইছিলাম, বাট এই ছোট একটা কনভারসেশন, এটাও আপনারা করতে গেলে দেখবেন সমস্যা হবে। যেমন তোমার নাম কি, তাহলে এটার ইংলিশ কি হবে? হোয়াটস ইউর নেম, তাই না? বলছে আমার নাম সবুজ, মাই নেম ইজ সবুজ। এখন তুমি কি করো সবুজ, এটার ইংলিশ কি হবে? তুমি কি করো সবুজ, এটার ইংলিশ কি হবে, এবার আপনারা বলেন। আচ্ছা, আপনারা আহ What do you do, Sabut? একজন বলছেন যে হোয়াট ডু ইউ ডু, আর একজন বলছেন হোয়াট আর ইউ ডুইং। হোয়াট আর ইউ ডুইং না, হোয়াট আর ইউ ডুইং মানে তুমি এখন কি করছো, এটা হচ্ছে তুমি কি করো, মানে হোয়াটস ইউর প্রফেশন, তোমার পেশাটা কি, তোমার জবটা কি, হ্যাঁ। এখন সে বলছে যে আমি পড়াশুনো করি, সেন্টেন্সটাকে দেখেন, আমি পড়াশুনো করি, তাহলে এইটার ইংলিশটা আমি কি বলছি যে হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। বা আমি কি বললাম যে হোয়াট, মানে হোয়াট ইজ, কথাটা বলছেন, হোয়াট ইজ ইউর প্রফেশন, তোমার পেশা কি। এখন বলছে আমি পড়াশুনো করি। তো এই জায়গাটা দেখেন, আমরা বিভিন্নভাবে বলার চেষ্টা করি। তো এই জায়গাটা, স্টাডি মানে পড়াশোনা করা, কথাটা বলছেন, আপনি বলতে পারেন আই স্টাডি, অথবা আপনি যদি আই স্টাডি, স্টাডি মানে পড়াশোনা করা, অথবা আপনি এটাও বলতে পারেন যে আই ডু স্টাডি। যখন আপনি আই ডু স্টাডি বলবেন, ডুটা মেইন ভার্ব এবং এই স্টাডিটা নাউনের কাজ করে, নাউন। কিন্তু যখন আপনি বলবেন জাস্ট আই স্টাডি, এই স্টাডিটাই ভার্বের কাজ করে, ঠিক আছে? এই যে কোনো একটা নিয়ে আপনি বলতে পারেন। এবার বলছে তুমি কোন ক্লাসে পড়াশুনো করো, বাংলাটা দেখে নেন।
তুমি কোন ক্লাসে পড়াশোনা করো, তাহলে ইংলিশটা কি হবে বলেন, আপনারা বলেন না দেখে। তুমি কোন ক্লাসে পড়াশোনা করো? Which class are you in? আচ্ছা, এই সেন্টেন্সটার ইংলিশ হচ্ছে যে ইন ইন একটা প্রেপজিশন ব্যবহার করতে হবে। এটা শুরুতে করেন বা শেষে করেন, হোয়াট অথবা হুইচ, যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন। হোয়াট অথবা হুইচ, হট ক্লাস, এরপর আপনারা বললেন সি। আচ্ছা একটু ওয়েট করেন, হট ক্লাস ডু ইউ, ডু ইউ আপনি এখানে রিড অথবা স্টাডি, পড়াশোনা করা অর্থে দীর্ঘ সময় ধরে পড়া, স্টাডি ভার্বের ব্যবহার করাটা অনেক ভালো বা বেটার হয়। সো হোয়াট ক্লাস ডু ইউ রিড অর স্টাডি, এরপর একটা ইন বসাবেন, ইন। যেমন আপনি যদি এর উত্তরটা করেন, উত্তরটা কি, যে আই রিড ইন, আই স্টাডি ইন ক্লাস 7, সপ্তম শ্রেণীতে। তো ওই ক্লাসের আগে আমরা ইন বসাই না, যে ইন ক্লাস 7। তো যখন আপনি এটা বসান তখন কোশ্চেনেও আপনাকে একটা ইন প্রেপোজিশন রাখতে হবে, এটা এখানেও রাখতে পারেন, ইভেন এটাকে শুরুতেও রাখা যায়, যে ইন হুইচ ক্লাস ডু ইউ স্টাডি, ইন হুইচ ক্লাস, ইন হোয়াট ক্লাস ডু ইউ স্টাডি, বা হোয়াট ক্লাস ডু ইউ স্টাডি ইন, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন। যেটা বলছি মনে রাখবেন এই জিনিসগুলো, এগুলো আমি আপনাদেরকে করতে দিব, আমি কনভারসেশন গ্রুপ করে, ঠিক আছে? তো এটা আপনাদেরকে করতে হবে, এই কাজটা আপনাদেরই করতে হবে, আমি আবারও বলছি। এবার দেখেন, এই যে ডু ইউ রিড দিলাম, ঠিক আছে, এখন এই ডু এর ব্যবহার না করে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি এই সেন্টেন্সটা করব অন্য আরেকটা ভার্বের ব্যবহার করে, সেটা করা যায় কিনা, সেটা করা পসিবল কিনা, মানে অ্যামিজার ব্যবহার করে এই সেন্টেন্সটা লেখা যায় কিনা, তুমি কোন ক্লাসে পড়াশোনা করো, লেখা যায় অ্যামিজার ব্যবহার করে? কি হবে তাহলে, যদি অ্যামিজার অ্যামিজার ব্যবহার করে লিখি তাহলে কি হবে? হুম? What class are you studying? What class are you studying? নো, হোয়াট ক্লাস আর ইউ স্টাডিং, হোয়াট ক্লাস আর ইউ রিডিং, এগুলো বললে হবে না, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অ্যাম ইজ আর কি শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই বসে, আর এরপর কি সবসময় আইএনজি হয়? না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই রাখতে হবে, কিন্তু অ্যাম ইজ আর এর ব্যবহার করতে হবে। কে পারবেন? কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই রাখতে হবে, অ্যাম ইজ আর এর ব্যবহার করতে হবে। স্যার এটা হতে পারে হুইচ ক্লাস আর ইউ ইন নাও? রাইট, থ্যাংক ইউ সো মাচ। অর্থাৎ এই সেন্টেন্সটা আরেকটা ওয়েতে করা যায়, সেটা হচ্ছে হুইচ হুইচ ক্লাস আর ইউ ইন, হুইচ ক্লাস আর ইউ ইন মানে কি, তুমি কোন ক্লাসে আসো, মানে তুমি কোন ক্লাসে পড়ছো। আর মানে কি, প্লেস কে ইন্ডিকেট করে, থাকা বোঝায়, এম ইজ আর বি ভার্ব, বি এর মানে কি, হওয়া বা থাকা। সো হুইচ ক্লাস আর ইউ ইন, এই আরটা মেইন ভার্ব। আর বসালে অন্য কোনো ভার্ব বসানো যাবে না, এই স্টাডি রিড এগুলো কিছুই বসানো যাবে না, তাহলে সেন্টেন্স হবে না। আর বসায় তারপরে আপনি রিড দেবেন, স্টাডি দিবেন, আবার রিডিং দিলে তো কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়, কিন্তু বাংলাটা তো কন্টিনিউয়াস না, ইনডিফিনিট টেন্স। তার মানে অ্যাম ইজ আর যদি মেইন ভার্ব হিসেবে বসে, ওইটা ছাড়া যদি আর কোনো ভার্ব না থাকে, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট, নট কন্টিনিউয়াস। অর্থাৎ আর ডু এর ব্যবহারটা কখন হয়, যখন আমাদের একটা মেইন ভার্ব থাকে সেন্টেন্সে। মেইন ভার্বটা কি, পড়াশোনা করা। তো কোশ্চেন তৈরি করতে গেলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম হচ্ছে ডু ডাজ ডিড এর ব্যবহার করা, মানে ডু ডাজ এর ব্যবহার করা। তো এটাকে দুইভাবে বলা যায়, যে আই এম ইন ক্লাস 7 উত্তরটা, অথবা আই স্টাডি, আই রিড ইন ক্লাস 7। কোশ্চেনটা কি, হুইচ ক্লাস বা হোয়াট ক্লাস ডু ইউ স্টাডি ইন, বা ডু ইউ রিড ইন, বা হুইচ ক্লাস আর ইউ ইন, হুইচ ক্লাস আর ইউ ইন, তুমি কোন ক্লাসে আছো। দেখেন এগুলো খুবই সিম্পল, খুবই বেসিক গ্রামার, বাট আমরা এই জিনিসগুলোকে ডিটেলসে জানি না, ডিটেলসে বুঝি না। এই জন্য আমি আপনাকে বলছি খুব সিম্পল একটা জায়গা, কিন্তু আমরা এটা পারি না ভালোভাবে করতে, আপনাদের এটা করতে হবে, হ্যাঁ। এবার বলছে যে তুমি কোন স্কুলে পড়ো, তো ওটা ওটা সেম ওয়েতে, যে ইন হুইচ স্কুল, ক্লাসের জায়গায় আপনার জাস্ট স্কুল বসান, যে ডু ইউ স্টাডি বা হুইচ স্কুল আর ইউ ইন, এইভাবে আপনি বলতে পারেন। আচ্ছা, ঢাকা মডেল স্কুল। এইবার দেখেন, এই স্কুলে তুমি কবে থেকে পড়ছো, এই বাক্যটার ইংরেজি কি, এই স্কুলে তুমি কবে থেকে পড়ছো, এই স্কুলে তুমি কবে থেকে পড়ছো, বলেন, চেষ্টা করেন, এই স্কুলে তুমি কবে থেকে পড়ছো, ইংলিশটা কি হতে পারে? From where have you been? When from are you studying in this school? আর ইউ স্টাডিং ইন দিস স্কুল, তারপর আর কেন? How long are you studying? When have you been studying in this school? How long are you studying? From where? দেখেন, একজন মনে হয় বলতে পারছে, আমি যেটা শুনলাম যতদূর, সেটা হচ্ছে এটা টেন্স আইডেন্টিফাই করতে হবে। এটা এটা কন্টিনিউয়াস দেখছেন আপনারা, ঠিক আছে, বাট এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না। এই সেন্টেন্সটা হচ্ছে
এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স। কোন টেন্স? আবারও বলছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর সেন্টেন্স। বাংলা ডেফিনেশনটা কি? কোনো একটা কাজ অতীত থেকে শুরু করে, অনেক আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত হচ্ছে বা চলছে বোঝালে তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। কি বললাম? কোন একটা কাজ অতীত থেকে শুরু করে এখনো পর্যন্ত হচ্ছে বা চলছে এরকম বোঝালে আমরা সেই সেন্টেন্সটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। এবং এইটার এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস কি সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন, জাস্ট বোঝার চেষ্টা করেন, প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস সিন্স অথবা ফর বসে, তারপর আমার এক্সটেনশনটা থাকে। অর্থাৎ আপনারা এই জায়গায় কি করবেন, আমার কথাটা খুব মনোযোগ দিয়ে একটু বোঝেন, এই জিনিসটা বোঝা দরকার, না বুঝলে হয় না। একটা স্কুলে সে পড়তেছে, অর্থাৎ অনেক দিন ধরে সে সেখানে পড়তেছে, তাহলে আমি এখানে সেন্টেন্সটা যখন আমার কোশ্চেন করতে হবে, এটা কন্টিনিউয়াস ঠিক আছে, বাট পারফেক্ট কন্টিনিউয়াস, কাজটা লং টাইম ধরে, পিরিয়ড অফ টাইম ধরে হচ্ছে। এই জিনিসগুলো ভালোভাবে বোঝেন। যারা বলছেন আর ইউ স্টাডিং, এটা ভুল। আর ইউ রিডিং, এটা ভুল। কি হবে? ফর হাউ লং, অর্থাৎ কত দিন ধরে, হাউ লং। হ্যাভ ইউ, ফর হাউ লং হ্যাভ ইউ। এবার বিন, এবার STUDYING, ফর হাউ লং হ্যাভ ইউ বিন স্টাডিং ইন দিস স্কুল। তাহলে আই হ্যাভ বিন স্টাডিং ইন দিস স্কুল ফর 2 ইয়ার্স, আমি এই স্কুলে 2 বছর ধরে পড়ছি। তাহলে ইংলিশে কি? আই হ্যাভ, অর্থাৎ দীর্ঘদিন ধরে কোনো একটা কাজ করতেছে, অনেক আগে থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত চলতেছে। সো আই হ্যাভ বিন স্টাডিং ইন দিস স্কুল ফর 2 ইয়ার্স। আই হ্যাভ বিন স্টাডিং ইন দিস স্কুল ফর 2 ইয়ার্স, আমি 2 বছর ধরে এই স্কুলে পড়তেছি। এবার বলছে তোমার বাড়ি থেকে স্কুল কত দূর। বাংলাটা দেখেন, তোমার বাড়ি থেকে স্কুল কত দূর, এইটার ট্রান্সলেশন কি হবে? তোমার বাড়ি থেকে স্কুল কত দূর, কত দূর? How far is his school from your house? How long is it? How far is your school from your house? How far is home? দেখেন এখানে আপনারা যারা বলছেন যে হাউ ফার ইউর স্কুল ফ্রম ইউর হোম, এটা ভুল সেন্টেন্স। আমাদের আগে এটা বুঝতে হবে হাউ ফার। দেখেন বাংলা সেন্টেন্স, আমার কথাটা মনে রাখেন, 2 ধরনের হয়। একটা মিনিট একটু ওয়েট করেন। একটা মিনিট। যেটা বলছি যে বাংলা বাক্য আমার 2 ধরনের হয়। মনোযোগ দিয়ে বোঝেন, বাংলা সেন্টেন্স বা বাংলা বাক্য 2 ধরনের হয়। একটা হচ্ছে ভার্ব যুক্ত, একটা হচ্ছে ভার্ব বিহীন। যেমন আমি 2 বছর ধরে পড়ছি, এই পড়ছি কথাটা ভার্ব, প্রত্যেকটা বাংলা সেন্টেন্সের লাস্টে ভার্ব থাকে, দেখলেই বোঝা যায় যে এটা ভার্ব। কিন্তু দেখেন তোমার বাড়ি থেকে স্কুল কত দূর, এর ভিতরে কোনো ভার্ব নেই। তোমারটা কি কোনো ভার্ব? বাড়ি ভার্ব, কত দূর ভার্ব, স্কুল ভার্ব, থেকে ভার্ব না, কোনো ভার্ব নেই। অর্থাৎ যে সমস্ত বাংলা বাক্যে ভার্ব থাকে না, বাংলা বাক্য 2 ভাবে, ভার্ব যুক্ত ভার্ব বিহীন। যে সমস্ত বাংলা বাক্যে ভার্ব থাকে না, সেই বাক্যগুলো যখন আপনারা ইংলিশে ট্রান্সলেট করতে যাবেন, আবারও বলছি, যে বাক্যগুলোতে ভার্ব থাকে না সেগুলো যখন ইংলিশে ট্রান্সলেট করতে যাবেন, তখন আপনাদের কি করতে হবে জানেন? বি ভার্ব, অর্থাৎ অ্যাম ইজ আর ওয়াজ আর, এগুলোকে মেইন ভার্ব হিসেবে নিতে হবে। আমরা অনেকে এগুলো বাদ দিয়ে ফেলি, স্কিপ করে ফেলি, কারণ বাংলাতে থাকে না বলে আমরা এটা নেই না যখন বাংলাতে ট্রান্সলেট করি। বাট এটা মনে রাখতে হবে,
উইদাউট ভার্ব ইউ ক্যান নট মেক এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস। ভার্ব ছাড়া ইংরেজিতে কোনো সেন্টেন্স বা কোনো বাক্য তৈরি করা যায় না। ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স উই নিড আ ভার্ব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট বা মেইন যে বিষয়, এটা আমাকে আগে বুঝে নিতে হবে। এখন যেটা আমি মেইনলি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, অনেকে বলছেন যে হাউ ফার ইউর স্কুল ফ্রম ইউর হোম, কিন্তু না, আমাকে ইজ শব্দটা ব্যবহার করতে হবে। যে ইজ বলছেন তা ঠিক আছে, হাউ ফার ইজ ইউর স্কুল ফ্রম ইউর হোম, হাউ ফার ইজ ইউর স্কুল ফ্রম ইউর হোম। এই ইজটা যদি আপনি না বসান সম্পূর্ণ বাক্যটা ভুল হয়ে যাবে। মনে রাখবেন আমাদের এটা বসাতেই হবে। বলছে 2.5 মাইল হবে, সো ইটস নিয়ার অ্যাবাউট 2.5 মাইল। ইটস নিয়ার অ্যাবাউট 2.5 মাইল। ঠিক আছে, এরপর আমরা কি বলতে পারি, বা ইটস অ্যারাউন্ড 2.5 মাইল। বলছে তোমার ক্লাস কখন শুরু হয়, তোমার ক্লাস কখন শুরু হয়। দেখেন এই যে বাক্যটা, এইটা আপনারা বলেন তো ইংলিশে কি হবে। আবারও দেখেন, তোমার ক্লাস কখন শুরু হয়, এই বাক্যটা আমার ইংলিশে কি হবে, কে বলতে পারেন? তোমার ক্লাস কখন So your class is started. Why your class started? Why do you have a class started? When does your class start? When is your class start? When the your class start? When does your class start? দেখেন এটা দুই ভাবেই আপনি বলতে পারেন, বাট কনভারসেশন বা কমিউনিকেশনে প্যাসিভ স্কিপ করা ভালো, অ্যাক্টিভ ইউজ করে কথা বলা ভালো। কিসের কথা বললাম? কনভারসেশন বা কমিউনিকেশন প্যাসিভ স্কিপ করে অ্যাক্টিভে কথা বলাটা বেশি বেটার। অর্থাৎ বিষয়টা হচ্ছে তোমার ক্লাস কখন শুরু হয়, ওয়েন ডাস, সাবজেক্টটা হচ্ছে তোমার ক্লাসে। আমার ক্লাস কিন্তু মেইন সাবজেক্ট, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার। অনেকে তোমার দেখে ওটা আহ, মনে করে যে থার্ড পার্সন না এটা, হ্যাঁ, কিন্তু তোমার শব্দটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ, ইওর। এটা কিন্তু কোনো সাবজেক্ট না, সাবজেক্টের মূলত ক্লাস। অর্থাৎ হোয়েন ডাস ইওর ক্লাস, এই ক্লাসটাই মূলত সাবজেক্ট, তার মানে থার্ড পার্সন সিঙ্গুলার। এরপর স্টার্ট, তোমার ক্লাস কখন শুরু হয়। আর যদি আপনি প্যাসিভে করেন, এটা প্যাসিভেও করা যায়, যেহেতু ক্লাস সাবজেক্ট, এটা নিজে নিজে শুরু হতে পারে না, কেউ একজন নেয়। তো যদি আপনি এটাকে প্যাসিভে করেন, তখন আপনার লিখতে হবে এরকম, হোয়েন ইজ ইওর, ইজ ইওর অর্থাৎ আগে ডাবল ইউএস ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। হোয়েন ইজ ইওর ক্লাস স্টার্টেড, তোমার ক্লাস কখন শুরু হয়। হোয়েন ইজ ইওর ক্লাস স্টার্টেড, তোমার ক্লাস কখন শুরু হয়। হোয়েন ইজ ইওর ক্লাস স্টার্টেড, কথাটা বলছেন। বাট আপনারা সবসময় চেষ্টা করবেন, কি বললাম, সবসময় চেষ্টা করবেন প্যাসিভটাকে স্কিপ করে কনভারসেশন বা কমিউনিকেশনে অ্যাক্টিভের ব্যবহারটা বেশি করতে। ওকে, আচ্ছা, এরপর দেখেন, আরেকটু বোঝার চেষ্টা করেন, ভালোভাবে এই বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করেন। বলছে যে সকাল 10টায়, তাহলে অ্যাট 10 AM, সার্টেন টাইমের আগে অ্যাট প্রিপোজিশন বসে। তুমি বাসা থেকে কখন বের হও, তুমি বাসা থেকে কখন বের হও, এই জিনিসটা আমাকে ইংলিশে বলতে হবে। তুমি বাসা থেকে কখন বের হও, দেখেন হোয়েন। এরপর এটা যেহেতু আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোশ্চেন করতে গেলে আমার ডু ডাজ ডিড এর ব্যবহার করতে হবে। ওয়েন ডু ইউ গো আউট ফ্রম ইউর হোম, বলেন তো কি বললাম, ওয়েন ডু ইউ গো আউট ফ্রম ইউর হোম, তুমি বাসা থেকে কখন বের হও। বলছে আমি তো হেঁটে যাই না, এটার ইংলিশ কি জানেন? নিজেরা ভাবার চেষ্টা করেন তো, পারেন কিনা। আমি তো হেঁটে যাই না, এটার ইংলিশ কি হবে বলতে পারেন কেউ? আমি তো হেঁটে যাই না, ভাবার চেষ্টা করেন। Don't walk. Don't walk. আই ডোন্ট আই ডোন্ট ওয়াক মানে আমি হাঁটি না, কিন্তু বলছে আমি তো হেঁটে যাই না। এখানে আপনার এইভাবে বলতে হবে, আই ডোন্ট গো অন ফুট, আই ডোন্ট গো অন ফুট, আমি তো হেঁটে যাই না। বলছে তবে কি তুমি বাসে যাও, বাট ডু ইউ গো বাই বাস, বলছে হ্যাঁ। এবার বলছে তোমার স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে, এই সেন্টেন্সটা একটু দেখেন।
তোমার স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে, এটার ইংলিশ কি হবে? তোমার স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে, এটার ইংলিশ কি হবে? How many students do you have in your school? Is it right? না। আছে বলতে হ্যাভ না। দেখেন, এই জায়গাটা আমাকে বুঝতে হবে, এখানে হ্যাভ এর ব্যবহার হবে না। সাবজেক্টটা কি? স্কুল। সাবজেক্টটা কি? স্টুডেন্ট। সাবজেক্টটা কি? দেখেন, কোনো একটা জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব, আবারও বলছি, কথাটা বলছি, কোনো একটা জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝানোর জন্য ইট বা দেয়ারের ব্যবহার হয়। অর্থাৎ এই জায়গাটা এরকম হবে যে হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইউর স্কুল। এই দেয়ারের ব্যবহারটা কোথায় হয়? নির্দিষ্ট একটা জায়গায় কোনো কিছুর অবস্থান বোঝায়। নির্দিষ্ট একটা জায়গায় কোনো কিছুর অবস্থান বোঝায়। যেমন আমি কি বললাম, কথাটা বোঝেন, আকাশে অনেক তারা আছে, তারাগুলো কিন্তু আকাশের না। আকাশ একটা প্লেস, একটা জায়গা, তো ওই আকাশ কখনো সাবজেক্ট হবে না। আপনি এরকম বলতে পারবেন না দ্য স্কাই হ্যাভ মেনি স্টার। কি বলবেন? দেয়ার আর মেনি স্টার ইন দ্য স্কাই। মনে করেন মাঠে 3টা গরু আছে। এখন আমি প্রথমেই বলছি মাঠে, এখন সাবজেক্ট কি? মাঠ। তাহলে আমি যদি বলি দ্য ফিল্ড, আছে ইংরেজি কি? হ্যাভ। সো দ্য ফিল্ড হ্যাভ 3 কাউ, এটা হবে? এটার বাংলা কি জানেন? যে মাঠের 3টা গরু আছে। গরুগুলো তো মাঠের না, গরুগুলো মাঠে আছে, অর্থাৎ প্লেস। প্লেস মানে কি? জায়গা। অ্যাডভার্ব, অ্যাডভার্ব কখনো সাবজেক্ট হতে পারে না, সাবজেক্ট হয় নাউন বা প্রোনাউন। তো এরকম যে বাক্যগুলোতে এই অ্যাডভার্ব শুরুতে থাকে, সেই বাক্যগুলো ইট বা দেয়ার দিয়ে শুরু করতে হয়। অর্থাৎ মাঠে 3টা গরু আছে, দেয়ার আর 3 খাউস ইন দ্য ফিল্ড, অর্থাৎ ওই ফিল্ডটা লাস্টে বলবো আমি। ঘরের দরজায় একটা কুকুর আছে, কি বলবো? দ্য ডোর হ্যাজ আ ডগ। ইন ফ্রন্ট অফ ডোর হ্যাজ আ ডগ না, দেয়ার ইজ আ ডগ ইন ফ্রন্ট অফ ডোর। আমাদের গ্রামে একটা পোস্ট অফিস আছে, কি বলবো? আওয়ার ভিলেজ হ্যাজ আ পোস্ট অফিস। তাহলে হয় না, দেয়ার ইজ আ পোস্ট অফিস ইন আওয়ার ভিলেজ। ঝুড়িতে 10টা আপেল আছে, কি বলবো? দ্য বাস্কেট হ্যাজ 10 আপেল না, বাস্কেট হ্যাজ 10 আপেল না। তাহলে তো ঝুড়ির আপেল হয়ে যায়। আপেলগুলো ঝুড়ির না, ঝুড়িতে আছে। ঝুড়ি একটা জায়গা, জায়গা কখনো সাবজেক্ট হতে পারে না। তাহলে আপনি এখানে কি বলতে পারেন? যে দেয়ার আর 10 apples ইন দ্য বাস্কেট। তো এখানে স্কুল, দ্যাট ইজ দ্য প্লেস। সো হাউ মেনি স্টুডেন্টস ডু ইউ হ্যাভ ইন ইউর স্কুল, এরকম না, হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইউর স্কুল। সো দেয়ার আর 900 স্টুডেন্টস ইন মাই স্কুল। বুঝতে পারছেন? এই বিষয়গুলো কিন্তু বুঝেন। এরপর বলছে তোমার কোন বিষয় সবচেয়ে বেশি ভালো লাগে? হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক মোস্ট? বলছে আমার ইতিহাস সবচেয়ে ভালো লাগে। আই লাইক হিস্ট্রি মোস্ট। এখানে উত্তরগুলো দেওয়া আছে। আবার এই কথাটাকে কিন্তু আমরা হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক মোস্ট না বলে আমরা বি ভার্ব দিয়ে করতে পারি। যেমন হুইচ ইজ ইউর ফেভারিট সাবজেক্ট? History is my favorite subject. Which is your favorite game? Football is my favorite game. বা which game do you like most? সো এইভাবে এটা খুবই সিম্পল একটা কনভারসেশন ছিল, যেহেতু ফার্স্ট ডে এই জন্য আমি এটা দেখালাম। বাট এখানে অনেক কিছু বোঝার আছে, যেটা বললাম, এই যে বি ভার্ব আবার ডু ভার্ব দুটো দিয়েই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সেন্টেন্স হয়, বা নেগেটিভ ইন্টারোগেটিভ, বা যেগুলো বললাম যে বাংলা সেন্টেন্স বলতে ভার্ব না থাকলে বি ভার্বকে মেইন ভার্ব হিসেবে নিতে হয়। এগুলো আপনাদের একটু করতে হবে, প্র্যাকটিস করতে হবে। বাংলা দেখবেন, দেখে টেন্স আইডেন্টিফাই করে ট্রান্সলেট করার চেষ্টা করবেন। যতক্ষণ না পারবেন করতে থাকবেন। যদি খুব বেশি প্রবলেম হয় ইংলিশটা দেখে নেবেন, আবার বাংলা সেন্টেন্সের কাছে চলে যাবেন। এইভাবে আমি পিডিএফ ফাইল, ক্লাস রেকর্ড আমি এই দুটো পাঠিয়ে দিব। পাঠানোর পর এরপরে আমাদের হার্ড কনভারসেশন গুলো আছে, যেগুলো আমি ডিটেলসে আপনাদের অ্যানালাইসিস করে দেখাবো। তো এই কনভারসেশনের পাশাপাশি আমরা নেক্সট ক্লাস থেকেই হয়তো স্পিকিং শুরু করে দিব। আর এই ক্লাসগুলো করাতে গেলে আরেকটু টাইম লাগে, একটু ডিটেলসে করাতে হয়। আমি আবারও বলছি, কারণ এই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমি আপনাদের আমি ভাগ করে নিব, আমি ভাগ ভাগ করে ক্লাসগুলো নিব। তো আপনাদের দিয়ে কাজ করাবো, কথা বলাবো। তো তার জন্য ক্লাস রাত 10টাতে করবেন, কারণ রাত 10টাতে ক্লাস করলে আমার তারপরে আর কোনো ব্যাচের ক্লাস থাকে না। তো আমি আবারও বলে রাখছি, নেক্সট ক্লাস রাত 10টায় হবে, নেক্সট ক্লাস। আর যারা কোর্স ফি পে করেননি, সেকেন্ড মান্থের কোর্স ফি যারা পে করেননি, একটু দ্রুত পে করে দিবেন, তাহলে আমি আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ ক্লাব যেটা আছে আর পার্সোনাল সেশন, আমার প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টদের আমি 1-to-1 সেশন নিয়ে থাকি। আমি আবারও বলছি, কে কতটুকু বুঝলো, এই ব্যাচে ক্লাস করে শেষ করা যায় না। 10 জন, 7 জন, একজন, আই মিন 1-to-1 সেশন প্রতি শুক্রবার, মঙ্গলবার এবং শনিবার, এই 3 দিন আমি নিয়ে থাকি। বিকাল 3টা থেকে শুরু করে সন্ধ্যা 7টা পর্যন্ত একটানা 5-6 ঘন্টা আমি এখানে থাকি, এবং প্রত্যেকটা স্টুডেন্টের কার কোন জায়গায় সমস্যা আমি কিন্তু 1-to-1 পার্সোনালি সেগুলো সলভ করি। এই পর্যন্ত যতগুলো ক্লাস আপনাদের নিয়েছি, আমি আবারও বলছি, তারা সেগুলো সলভ করে নেবেন। যাদের কোর্স ফি কমপ্লিট থাকবে তারা ল্যাঙ্গুয়েজ ক্লাব এবং পার্সোনাল সেশনগুলোতে জয়েন করতে পারবেন। আর এই ক্লাসগুলো যারা আছেন সবাই করতে পারবেন, কিন্তু কোর্স ফি যাদের কমপ্লিট থাকবে না, আমি আবারও বলছি,
তাদেরকে কিন্তু আমি ল্যাঙ্গুয়েজ ক্লাব বা পার্সোনাল সেশন অ্যাড করতে পারবো না। আপনারা এক একজন বলছেন আমি এই দিন দিব ওই দিন দিব, যে যেদিন দিবেন সে সেই দিন সেখানে অ্যাড হতে পারবেন। কারণ একটা কথা আমি বারবার বলছি, আমার টোটাল কোর্স ফি 2,000 টাকা, এর বাইরে আর কোনো টাকা পয়সা দিতে হবে না। এই 2,000 টাকার ভিতরেই আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন, আপনি আমার কাছে থাকতে পারবেন, পড়তে পারবেন, শিখতে পারবেন, অনেক ভালোভাবে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। বাড়তি কোনো টাকা দিতে হবে না। এবং এটা আমি ভেঙে দেওয়ার জন্য আমি বলছিলাম, একবারে যদি না পারেন ভেঙে ভেঙে দিবেন। তো অনেকে একবারেই দিয়ে দিছিলেন, অনেকে কোর্স শুরু করে 5-7 দিনের মধ্যে দিয়ে দিছিলেন, অনেকে এখনো দেন নাই। সো যারা দেন নাই তারা একটু পে করে দিবেন যদি শেখার ইচ্ছা থাকে, কারণ এখনকার ক্লাসগুলো অনেক বেশি ইফেক্টিভ হবে, অনেক বেশি প্র্যাকটিক্যাল ওয়েতে আমি এই ক্লাসগুলো নিব। এখন যেগুলো শুরু করছি, এটা কেবল একটা নিলাম, নেক্সট ক্লাস আমি রাত 10টা থেকে নিব, নিলে সেটা থেকে আরো বুঝতে পারবেন। নেক্সট ক্লাসে আমরা স্পিকিং এর উপরেও ফোকাস করব এবং আপনাদেরকে দিয়ে আমি স্পিকিং করাবো এই কনভারসেশনের পাশাপাশি, ঠিক আছে? তো এটা করতে হবে। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই। নেক্সট ক্লাস থেকে সবাই যে কোনো